তো পদার্থবিজ্ঞানের পঞ্চম চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারের প্রথম অংশটা আমরা পড়েছি কাজ। এখন আমরা পড়ব দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে শক্তি। তো শক্তি আসলে কি জিনিস এসএসসিতে আমরা পড়ছিলাম, এখন একটু ডিটেলস পড়তে হবে। আচ্ছা, প্রথমে আমরা শক্তির সংজ্ঞাটা জেনে নিই। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে একটা বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়। তার মানে এখানে এই সংজ্ঞার দেখে যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কাজ আর শক্তি এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তার মানে শক্তি এটা হচ্ছে কাজের একটা রূপান্তর। আবার কখনো শক্তিকে কাজে লাগে, মানে শক্তিকে রূপান্তরিত করে কাজে পরিণত করা যায়। এটা আমরা বিস্তারিত দেখব। এখন এই যে শক্তি, এই শক্তির আসলে বিভিন্ন রকমের রূপ আছে। শক্তি কিন্তু ক্ষয় হয় না, জাস্ট এক এক রূপ থেকে আর এক রূপ ধারণ করে। শক্তির বিভিন্ন প্রকার শক্তি আছে, যেমন এক্সাম্পল যদি আমরা বলি সৌরশক্তি, সৌর শক্তি, এরপরে হচ্ছে তাপ শক্তি, তারপর হচ্ছে শব্দ শক্তি, এরপরে হচ্ছে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, আরও অনেক রকমের শক্তি আছে। তো এই শক্তিগুলো কিন্তু ক্ষয় হয় না একেবারে, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, একটা জাস্ট এটার শুধু হচ্ছে রূপের পরিবর্তন ঘটে। তাহলে এই এসএসসি লেভেলে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির ভিতর দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখন চলো আমরা কাজের মাত্রা এবং শক্তির মাত্রা এবং কাজের যে একক এটা আমরা বের করেছিলাম। তো কাজের মাত্রা হচ্ছে জুল, আর কাজের হচ্ছে একক হচ্ছে জুল, আর কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো যেহেতু কাজ আর হচ্ছে শক্তি এই দুইটা একটা রিভার্স প্রক্রিয়া, মানে কখনো আমরা কাজকে শক্তিতে রূপান্তর করতে পারতেছি আর কখনো শক্তিকে কাজে লাগিয়ে কোনো একটা কাজ করা যাচ্ছে। তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কাজের মাত্রা আর শক্তির মাত্রা দুটা সেম হবে। তাহলে হলো শক্তির মাত্রা এটা হবে হচ্ছে কাজের মাত্রার সমান। তো এই কাজের মাত্রা তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর একক সেটাও কাজের এককের মতোই, কাজের একক হচ্ছে জুল। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আসলে কাকে বলে? যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গতিশক্তি, বস্তুর গতিশক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি বা বিভব শক্তি। তাহলে গতিশক্তি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো গতিশক্তিটা কি? বস্তুর গতির কারণে যে কাজ করার সামর্থ্য তৈরি হয় তাকে আমরা গতিশক্তি, এরকম একটা লাইন আমরা এসএসসিতে পড়ছিলাম। তো এখন একটু ডিটেলস পড়তে হবে। দেখো, ধরো গতিশক্তি মানে হলো কোনো একটা বস্তু আছে এখানে এম ভরের, সেটা যদি ভি বেগে গতিশীল হয় তাহলে আমরা জানি যে তার গতিশক্তি ইকে এটা হবে হাফ এম ভি স্কোয়ার। এই যে লাইনটা আমি লিখলাম ইকে মানে গতিশক্তি, এটা সমান সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার কাইনেটিক এনার্জি। তো এই হাফ এম বি স্কোয়ার এটা কিন্তু আসমান থেকে নাজিল হয়নি বা কারো মন গড়া একটা সূত্রও না। তাহলে এটা কিভাবে আসলো সেটা আমরা একটু জানবো। প্রথমত গতিশক্তি বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। দুইটা লাইনের উপর আমরা ফোকাস করে আমরা দেখব যে গতিশক্তি ইকে এটা সমান আসলে হাফ এম বি স্কোয়ার কি না। তাহলে দেখো, তা প্রথম লাইন যেটা সেটা হচ্ছে
কোনো একটা স্থির গতিশক্তি হিসাব করার যে উপায় সেটা হচ্ছে কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে, ভি বেগে গতিশীল করতে যে পরিমাণ কৃতকাজ করতে হয়েছে, তাহলে একটা বস্তুকে, স্থির বস্তুকে গতিশীল করতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে, নাহলে তো গতিশীল হবে না। তাহলে বল প্রয়োগ করলে সেখানে আবার স্মরণও ঘটবে, সুতরাং একটা কাজ সম্পাদিত হবে, সেই কাজটাকেই বলা হচ্ছে গতিশক্তি। তাহলে আগে চলো সংজ্ঞাটা লিখি, যে কোনো স্থির বস্তুকে, কোনো স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা হচ্ছে বস্তুর গতিশক্তি। তার মানে কি বোঝাচ্ছে, যদি এটা আমরা একটু দেখি, আমরা এই লাইনের উপর ভিত্তি করে আমাদের টার্গেট কি, আমরা এই লাইনটাকে ব্যবহার করব, এই লাইনটাকে কাজে লাগাবো। কাজে লাগানোর পর আমরা দেখব যে গতিশক্তি ইকে এটা সমান আসলে কত। আমরা তো এসএসসিতে এটা শিখছিলাম যে গতিশক্তি ইকে সমান হাফ এমভি স্কয়ার, কিন্তু এটা কিভাবে হলো, এটা কিন্তু এসএসসিতে বিস্তারিত আলোচনা ছিল না। তাহলে চলো আমরা শুরু করি এই প্রথম লাইনটার উপর ভিত্তি করে। এরপরে আরেকটা লাইন আছে, সেটা আমরা পরে দেখব। ধরো এম ভরে একটা বস্তু, একটা স্থির বস্তু আছে আমার কাছে। আচ্ছা, আমি একটা রাস্তার লাইন টেনে নিলাম। তো এখানে একটা বস্তু আছে, যেই বস্তুটার ভর হচ্ছে এম। এই বস্তুটা একদম স্থির অবস্থায় আছে, তার মানে এর আদিবেগ ইউ ইকুয়াল 0। তাই আমি করলাম কি, এই বস্তুটাকে যদি সামনের দিকে গতিশীল করতে চাই, অবশ্যই ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে করব হচ্ছে একটা ধ্রুব কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করব, অর্থাৎ এই যে গতিপথ আছে বস্তুর, এই যে বস্তুর গতিপথ, এই গতিপথের প্রত্যেকটা বিন্দুতেই একটা কনস্ট্যান্ট বা ধ্রুব ফোর্স অ্যাপ্লাই করা হবে। ফোর্সের মানটা পরিবর্তিত হবে না, প্রত্যেকটা পয়েন্টেই মানে এফ এর মান, ফোর্সের মানটা এটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে চলো আমরা একটা ধ্রুব বল অ্যাপ্লাই করলাম এর উপর। তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ফোর্স এর উপরে অ্যাপ্লাই করে দিলাম, এটা হচ্ছে ফোর্স এফ। আচ্ছা, এই ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফোর্সের উপরে অ্যাপ্লাই করলাম। তাহলে এই বস্তুটার উপর একটা হচ্ছে ত্বরণ ঘটবে এবং বস্তুটা একটা পর্যায়ে ধরে নিলাম এই এই বিন্দুতে চলে আসছে, অর্থাৎ হচ্ছে এই বিন্দুকে আমরা নিলাম হচ্ছে এ, এই বিন্দুটা দিলাম হচ্ছে বি। এই বিতে আসার পর আমরা বলটাকে ছেড়ে দিছি, আর তারপর আর বল অ্যাপ্লাই করিনি। বস্তুটা এই পর্যায়ে আসছে, কিন্তু এখানে আসার পর এই বস্তুর বেগ এটা হয়েছে ভি, একটা বেগ অর্জন করছে সে। তাহলে কথা হলো, এই অবস্থাতে বস্তুর গতিশক্তি ইকে এটা কত আসবে, বস্তুর গতিশক্তি ইকে সমান কত, এখানে কিছুই জানা নাই, জাস্ট বস্তুটার আমরা শেষ বেগ দেখতে পাচ্ছি আর বস্তুর একটা ভর আছে, এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বুঝতে হবে যে বস্তুর গতিশক্তি ইকে সমান কত। আমরা বের করেছিলাম পূর্বেই যে এই বস্তুর গতিশক্তি হবে হাফ এমভি স্কোয়ার। আমরা হাফ এমভি স্কোয়ার যে হয়, এই লাইনটা ব্যবহার করে দেখবো আমরা যে আসলে হাফ এমভি স্কোয়ার হয় কি না, কারণ এই লাইনটা কিন্তু আগে আসছে, তারপর হচ্ছে হাফ এমভি স্কোয়ার, অর্থাৎ এই লাইন থেকেই এই সূত্রটা প্রমাণ করা হয়েছে। তাহলে চলো, এখানে যেটা বলছে যে এই বস্তুর উপরে কৃতকাজ গতিশক্তি হবে, লাইনটা আরেকবার পড়ি আমরা, যে কোনো একটা স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তার গতিশক্তি। এখানে লেখা হয়নি, যেটা আসলে গতিশক্তির সংজ্ঞা, এর একটু আলাদা করে লিখে রাখি এখানে, গতিশক্তি ইকে কাইনেটিক এনার্জি। তাহলে এখন আমরা যেটা বুঝতে পারলাম যে একটা লাইনের উপর ভিত্তি করে যে বস্তুর গতিশক্তি ইকে এটা সমান কি হবে, এটা সমান হবে কৃতকাজ। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে বস্তুটাকে এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে আনলাম, এই পথে কতটুকু কাজ হয়েছে এটা নির্ণয় করা। যদি কাজ নির্ণয় করতে পারি তাহলে আমাদের গতিশক্তিটা নির্ণয় হয়ে যাবে। এই যে এখানে লাইনটা খেয়াল করো যে গতিশক্তি এটা আসলে কৃতকাজের সমান, এই লাইনটা মাথায় রাখতে হবে। আমরা প্রথমেই পড়ছিলাম যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে এখন কৃতকাজ সমান আমরা জানি বল গুণন সরণ, বল গুণন সরণ লিখলাম। আসলে লেখা হয় বল সরণ এবং তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের মান cos θ,
অর্থাৎ এখানে লেখা হতো কিন্তু বল গুণন সরণ গুণন বল ও সরণের মধ্যবর্তী যে কোণ আছে তাদের কোসাইনের অনুপাত। তাহলে এখানে একটু খেয়াল করো cos থিটার মান আসবে 1। কারণ কি? কারণ এই যে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন এবং এটা কিন্তু সরণের ডিরেকশন, যেহেতু ফোর্সের আর সরণের ডিরেকশনের মাঝখানে কোণ 0 ডিগ্রি, তাই cos 0 মান 1। তার মানে এইটুকুকে আমরা মিশে দিতে পারি, এটা আমাদের লাগতেছে না, এইটুকুর মান 1। তাহলে বল গুণন সরণ আমরা কৃতকাজটা নির্ণয় করব। এখন বস্তুর উপরে ফোর্স কত দিছি এটা কিন্তু আমরা জানি এখান থেকে, এই যে এফ, তাহলে এখানে লিখে দিলাম ফোর্সটা হচ্ছে এফ, আর সরণটা হচ্ছে এই এর থেকে বি পর্যন্ত এই দূরত্ব, এটা হচ্ছে সরণ। তাহলে সরণটাকে আমরা ডিফাইন করে নিই, এই সরণটাকে বলা হবে হচ্ছে এস। এস হচ্ছে সরণ। তাহলে বল, এবার সরণের মানটা এখানে বসে দিই এফ এস। এফ সমান সমান কি লেখা যায়? এই বস্তুর ভর কত এবং ত্বরণ কত, কি ত্বরণে বস্তুটা আগাচ্ছে। তাহলে চলো এখানে হচ্ছে এম ইন্টু ত্বরণটাকে লিখলাম লাল কালি দিয়ে, কারণ ত্বরণের মান আমরা জানি না কত। আমরা কিন্তু ফোর্সের মান জানি, একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু কত ত্বরণ হয়েছে এটা কিন্তু আমরা বের করতে পারিনি। ত্বরণটা কীভাবে বের করতে পারবো? ত্বরণটা আমরা নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করে আমরা ত্বরণের মানটা বের করে নিতে পারবো। তাহলে চলো এখান থেকে আমাদের কাজ হবে শুধু এই ত্বরণের মানটা খুঁজে বের করা, অর্থাৎ এই এম ভরের বস্তু বি বিন্দুতে আসতে কি ত্বরণে আসছে আসলে, তারপরে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে কী রকম ত্বরণ প্রাপ্ত সে হয়েছে, এই ত্বরণের মানটা বের করতে হবে। তাহলে আমরা একটু এটাকে ডিভাইড করে দেই। দেখো বস্তুটা যখন একদম শুরুতে ছিল সেখানে তার আদিবেগ ছিল 0, ইউ আদিবেগ ছিল 0। এরপরে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। এরপরে বস্তুর ত্বরণ যেটা, এটা তো আমাদের বের করতে হইবে, ত্বরণ এ সমান হোয়াট। কিন্তু আরেকটা জিনিস জানা আছে, সেটা হলো বস্তুর শেষ বেগ, সেটা হচ্ছে ভি প্রাপ্ত হয়েছে সে। তাহলে শেষ বেগ যেটা সেটা হচ্ছে ভি। এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা এখান থেকে ত্বরণটাকে খুঁজে বের করব এবং সেই ত্বরণের মান এখানে বসিয়ে দেব। তাহলে চলো এখন জানা আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে এখানে আদিবেগের মান যেহেতু 0, এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এখান থেকে যদি একে এক পাশে রাখি তাহলে হবে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এই যে আমরা কিন্তু ত্বরণের মান এখন পাইছি। এখন কি করব? এই ত্বরণের মানটা আমরা এর মানটা আমরা বসিয়ে দেব এই মেইন সমীকরণে। তাহলে চলো এর মান তো পাওয়া গেছে, এর মানটা আমরা এখন বসিয়ে দিই। সুতরাং দেখি কত আসে গতিশক্তি। এম এর মান পাইছি হচ্ছে ভি স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার ডিভাইডেড 2s ইন্টু এস। এইখান থেকে এই এস আর এই এস কাটা, তাহলে থাকলো কি? যেটা থাকলো সেটা লিখি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে বস্তুর গতিশক্তি ইকে। তাহলে আমাদের ফাইনাল যেটা দরকার সেটা কিন্তু আমরা বের করে নিছি, এটা আসলে কৃতকাজ। তাহলে এখন দেখো খেয়াল করো, এই যে লাইনটা আসলো, এটা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা যেটা বুঝলাম যে কোনো একটা বস্তুর গতিশক্তি এটা মূলত হাফ এম ভি স্কোয়ার, এটাই আবার কৃতকাজ। তার মানে কোনো একটা বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তার মানে বস্তুটা কোনো এক সময় কেউ একজন একে ভি বেগে গতিশীল করছে। তা মানে স্থির অবস্থা থেকে যেই লোকটা এই বস্তুকে ভি বেগে গতিশীল করছে, সে ভি বেগে গতিশীল করতে এই হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কৃতকাজ সম্পূর্ণ করেছে। সেই লোকটা যে কাজ করছে সেই কাজের পরিমাণ কিন্তু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কোনো বস্তুর ভেতরে কিছু পরিমাণ শক্তি জমা থাকা, এই পরিমাণ শক্তি যদি জমা থাকে গতিশক্তি হোক বা স্থিতিশক্তি রূপে, তোমাকে বুঝে নিতে হবে ওই বস্তুর উপরে ঠিক ওই পরিমাণ কাজকেও পূর্বে করে রেখেছে, যেই কাজটা শক্তিরূপে জমা হয়েছে। আবার একইভাবে একটা কাজও করা যায়, যে ধরো কোনো একটা বস্তু গতিশীল আছে, আমরা কিন্তু এই টাইপে দেখলাম যে একটা বস্তু স্থির ছিল, তাকে ভি বেগে গতিশীল করতে কি পরিমাণ কাজ করা হয়েছে? হাফ এম ভি স্কোয়ার পরিমাণ। সুতরাং এই হাফ এম ভি স্কোয়ারটাই হচ্ছে বস্তুর গতিশক্তি ইকে। তাহলে এই লাইনটা কিন্তু মুখস্থ না, এটা কিভাবে আসলো তোমরা মানে যদি পুরো ক্লাসটা দেখো বুঝতে পারবা আশা করি। আর একটা টাইপ আমরা শিখবো যে
বস্তুটা মনে করো ভি বেগে গতিশীল আছে, বস্তুর ভর এম, সে এই ভি বেগে গতিশীল থাকা অবস্থায় যদি এর গতিশক্তি একসময় জিরো হয়ে যায়, অর্থাৎ বেগটা সে একসময় গতিশীল থেকে স্থির হয়ে যায়, তাহলে কিন্তু শক্তির যেহেতু অপচয় হয় না, তার মানে ওই ওর ওর ভিতরে হাফ এম ভি স্কোয়ার শক্তি জমা ছিল, সেটা মানে হচ্ছে নষ্ট হয়ে যায়, বা শক্তিটা কোথায় যায় এটা কিন্তু আমরা পরের টপিকে দেখব। আচ্ছা চলো তাহলে এখনই শুরু করা যাক। একটা লাইন আমরা শিখলাম যে কোথায় সেটা, এই যে লাইনটা খেয়াল করো, সে কোনো বস্তুকে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয়। এবার আমরা দেখব কোনো বস্তুকে স্থির অবস্থায় আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাও হচ্ছে তার গতিশক্তি। তাহলে এই দুইটা লাইন, মাত্র দুইটা লাইন। এবার আবার হলো গতিশক্তি, গতি শক্তি, এটা হচ্ছে আর একটা টাইপ। কোনো গতিশীল বস্তুকে, কোনো গতিশীল কি ভুল হলো বানান? ভুল হয়েছে। কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে স্থির অবস্থাতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটাই হচ্ছে তার গতিশক্তি। এখানে আবার বোঝো, এখানে যে পরিমাণ কাজ, আবার এই কাজের লাইনটা চলে আসছে, তার মানে শক্তি মূলত কাজ, এটা ভালোভাবে বুঝতে হবে। এবার একটা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনবে। তাহলে চলো আমরা প্রথমে দেখি। এই লাইনটা কিন্তু আগের মতো একটু দ্রুত আগাতে হবে। এবার যদি আগেরটা বুঝে থাকো তাহলে এটা একদম ইজি। এই ধরো এটা হচ্ছে একটা রাস্তা, এখানে একটা বস্তু যার ভর এম, আগে ছিল এটা ইউ ইকুয়াল জিরো, কিন্তু এইবার এই বস্তুটা ভি বেগে গতিশীল, বস্তুর একটা বেগ আছে সেটা হচ্ছে ভি বেগে গতিশীল। তাহলে এবার এই বস্তুটাকে, এই এম ভরের বস্তুটাকে আমরা থামাবো একটা বল প্রয়োগ করে, বাধা বল অ্যাপ্লাই করে এই ভি এর মানটা করে দিব জিরো, গতিশীল বস্তুটাকে থামাবো, এবং থামাতে কি পরিমাণ আমাদের কাজ করতে হবে সেই কাজটাকে হিসাব করব। তাহলে চিন্তা করো, এখানে আমরা করলাম কি, এখানে একটা স্প্রিং রাখলাম, একটা স্প্রিংয়ের সাথে এরকম একটা দ্বন্দ্ব দিলাম, যে কারণে হচ্ছে মানে বস্তুটা যাতে এই দ্বন্দ্বের সাথে বাধা পড়ে। চলো এবার স্প্রিংটাকে বানাই। এটা হচ্ছে স্প্রিংটাকে স্প্রিংয়ের সাহায্যে বস্তুটাকে আমরা বাধা বল অ্যাপ্লাই করে এটাকে আটকে দেবো। স্প্রিংয়ের এই প্রান্তটা হচ্ছে আটকানো। তাহলে এখন খেয়াল করো, স্প্রিংয়ের এই প্রান্ত হচ্ছে আটকানো বা ফিক্সড। আচ্ছা একটু, স্প্রিংয়ের এই প্রান্তটা হচ্ছে আটকানো, আর এই প্রান্তটা, অপর যে প্রান্ত আছে, এই প্রান্তটা একদম ফ্রিলি এই ভূমির উপরে, আনুভূমিক রাস্তার উপরে এটা হচ্ছে আপ ডাউন করতে পারবে। অর্থাৎ স্প্রিংটাকে চাপ দিয়ে এইদিকে সংকোচনও করা যাবে, আবার স্প্রিংটাকে যদি আমরা টানি এইদিকে লম্বাও করা যাবে। স্প্রিংটা অবাধে, এই যে ঘর্ষণহীনভাবে স্প্রিংটা এইদিকে আপ ডাউন করতে থাকবে। তাহলে এখন চিন্তা করো, যদি এই এম ভরের বস্তু এই অবস্থান থেকে এখানে আসে, তখন কি মানে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? ধরো এম ভরের বস্তুটা এই পজিশনে চলে আসছে, তাহলে এই বস্তুর ভর এম, এটা তো এমই থাকবে। এখন কথা হচ্ছে, এই বস্তুর বেগ ভি থাকবে নাকি জিরো হবে? জিরো হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এই যে রাস্তার মাঝখানে যে মানে এই দুইটা বিন্দু ফিক্সড করে নিই, এটা হচ্ছে এ বিন্দু, ধরো এটা বি বিন্দু, এই এ বি বিন্দুর মাঝখানে কোনো ফোর্সকে অ্যাপ্লাই করা হয়েছে না। এই রাস্তা কিন্তু একদম সরল, একদম সোজা, এখানে কোনো ধরে নেওয়া হয় যে এখানে কোনো ঘর্ষণও নাই। তার মানে বস্তুর উপর বাইরে থেকে যেহেতু বল প্রয়োগ করা হয়নি, তাহলে বস্তুর কোনো গতির পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বস্তুর এখানে যে বেগ, সেই বেগটা হবে ভি, সেম বেগ থাকবে ভিটা পরিবর্তিত হবে না, কারণ মাঝখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। এখন এই ভিটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আদি বেগ। তাহলে আদি বেগ, কেন আদি বেগ ধরলাম? আমরা বস্তুটাকে হিসাব করব, এই এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান চিন্তা করলাম, আর বস্তু এই স্প্রিং এখন কিন্তু দেখো এই এলাকা জুড়ে
ফোর্স অ্যাপ্লাই হবে, একটা বাধা বল অ্যাপ্লাই করা হবে। স্প্রিংটা তো এই বস্তুটাকে এই ভেতরের দিকে আসতে দিতে চাইবে না, মানে তাকে থামাবে একটা পর্যায়ে। তাহলে ধরলাম এই স্প্রিংটা এই যে এত দূরত্বে স্প্রিংটাকে এই বস্তুটাকে থামাইছে, তার মানে বস্তুটা যখন এটা হচ্ছে বি, এই বিন্দু দিলাম হচ্ছে সি, ধরো এই যে এখানে একটা পয়েন্ট সি, বস্তুটা যখন ঠিক এই পজিশনে আসবে তখন কিন্তু বস্তুটার বেগ জিরো হয়ে যাবে। ধরে নিলাম আমরা বস্তুটা এত দূর আসার পর বস্তুর বেগ, শেষ বেগ ছোট হাতের ভি দিলাম, এই ভি সমান জিরো হয়ে যাবে, থামে যাবে একসময় বস্তুটা। তাহলে এইবার কিন্তু আমরা সফল হয়েছি। দেখো আমাদের সংজ্ঞায় ছিল যে একটা গতিশীল বস্তুকে থামাতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে বস্তুটা এই যে গতিশীল কিন্তু এখানে আছে, বস্তুর এই যে এই অবস্থাতে কিন্তু বস্তুর বেগ এটা কিন্তু আছে হচ্ছে ভি, বস্তুর বেগ আছে ভি, আর শেষ বেগ এটাকে আমরা ভি প্রাইম দিলাম। হ্যাঁ, এই পজিশনে কিন্তু বস্তুর বেগটা হয়ে গেছে জিরো, বস্তুর বেগ হয়ে গেছে জিরো। তাহলে এই যে এই পজিশনে আসার পর বস্তুর বেগ হয়ে গেছে জিরো, বস্তুটাকে থামাইছি। এখন আমাদের যেটা করতে হবে যে এইটুকুর ভিতরে কি পরিমাণ কাজ আসলে সম্পূর্ণ হলো সেটা বের করতে হবে। তাহলে দেখো থামাতে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হলো। এখন চিন্তা করলাম আমরা বস্তুর এই বি পজিশন থেকে এই সি বিন্দুতে আসতে এতটুকু দূরত্ব অতিক্রম করে শেষ বেগটা হয় জিরো। তাহলে একটা কাজ করি, এই দূরত্বটাকে আমরা এস ধরলাম, যে বস্তুটা স্প্রিংয়ের একদম এই প্রান্তে শুরুতে বাধা বল প্রাপ্ত হওয়ার পর এই পজিশনে আসে বস্তুর বেগটা জিরো হয়, বস্তুটাকে থামাই দিছি। এবার স্প্রিংয়ে কি ঘটনা ঘটবে সেটা একটু খেয়াল করো। স্প্রিংটা কিন্তু একটা বল অ্যাপ্লাই করবে। আমরা কিন্তু এই যে একটু আগেই পড়ছিলাম আগের টপিকগুলোতে যে স্প্রিংয়ের বল এই যে প্রত্যেকটা ধরো এই প্রান্তে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, এটাকে একটু চাপ দিলে তখন ফোর্সের মান আরও বেশি হবে, এই বিন্দুতে আরও বেশি হবে। তার মানে পর্যায়ক্রমে কিন্তু স্প্রিংটা যত সংকুচিত হতে থাকবে, স্প্রিংটাকে আরও সংকুচিত করতে প্রত্যেকটা বিন্দুতে বলের পরিমাণ বাড়াতে হবে। আমরা এই ক্ষেত্রে ধরে নিলাম স্প্রিংয়ের বলটা খুবই সুষম, অর্থাৎ স্প্রিংটা এই পুরো এজ দূরত্বে একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করে, তার বলটা পরিবর্তনশীল নয়, এইটুক দূরত্বে তার জন্য ধ্রুব বল, এটা ধরে নিলাম। আচ্ছা ধরে নিলাম বাধা দানকারী বল এফ, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে এইদিকে স্প্রিংয়ের একটা বাধা বল আছে, সেই বলটাকে ধরে নিচ্ছি আমরা কনস্ট্যান্ট। এই যে এইদিকে স্প্রিং কিন্তু এই বস্তুটাকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে কারণে তো বস্তু থামে যাবে। তাহলে এই এফটা হচ্ছে একটা বাধা বল, এই বলটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। এখন আমরা কিছু কাজ হিসাব করব, কোনটুকু রাস্তার এই যে এখান থেকে এইটুকু রাস্তায় এই বলের দ্বারা কৃতকাজটাকে হিসাব করব। তাহলে চলো দেখি কৃতকাজ কত আসে। তাহলে আমরা গতিশক্তি নির্ণয় করব। এই গতিশক্তি মূলত হচ্ছে থামাতে কৃতকাজ, তো কৃতকাজ সমান আমরা জানি কি বল ফোর্স গুণন সরণ, যেহেতু বল সরণ একই দিকে বা 180 ডিগ্রি, দুটার ভিতর মাইনাস থাকবে, মানে ওই মানটা 1 আসবে যদি মান বিবেচনা করি। এবার এফ সমান কি, এফ সমান হচ্ছে এই বস্তুর ভর এবং এই বস্তুর এই দিকে আসে একটা সময় বেগ ছিল ভি এবং একটা সময় হচ্ছে জিরো, তার মানে এখানে একটা মন্দন ঘটছে এ, তার মানে এই এফ সমান আমরা লিখতে পারি এটাকে এম ইন্টু এই বস্তুটা যে মন্দন ঘটছে সেই এ, আর হচ্ছে এখানে এসটা তো সরণ জানাই আছে। এখন দেখো এম এর মান আমরা সরাসরি পাচ্ছি বস্তু থেকে, আমাদের এই কৃতকাজটাকে এই ফর্মেটে আনতে হবে, অর্থাৎ তার ভিতরে যেন ভি আর এম থাকে। তার মানে এটাকে থাকা যাবে না, তাহলে এটাকে ক্যান্সেল আউট করতে হবে, এ এবং এস দুটাকে আমরা প্রথমে এটাকে ক্যান্সেল আউট করব, ঠিক আগের মতোই প্রসেস। এইবার একটু খেয়াল করো এই ক্ষেত্রে কি হয়েছে, এখানে শুরুতে বস্তুর আদি বেগ ইউ সমান ছিল ভি, আর এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু ভি, এরপরে এ সমান মানে মন্দন, এটা কত, এটা কিন্তু মন্দন, বস্তুটার মন্দন হয়েছে, সুতরাং মন্দনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এরপর অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস, আর সর্বশেষ যে বেগ মানে ভি, ছোট হাতের ভি প্রাইম দিলাম, এটা হচ্ছে জিরো। তাহলে এখন আমরা নিউটনের যে গতিসূত্র জানি সেটা যদি অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই করি যে আমরা জানতাম হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2ax মন্দনের ক্ষেত্রে। তাহলে দেখো এখন এখানে এই ভি স্কোয়ার মানে কোনটা, ভি স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা, কিন্তু এই শেষ বেগ ভি প্রাইম দ্বারা বোঝাইছি, এখানেও ভি প্রাইম দেওয়া উচিত ছিল। আচ্ছা এটা তোমরা দিয়ে নিও। তাহলে এই মানটা জিরো বসাবো, এখান থেকে যদি ক্যালকুলেশন করো নর্মালি তাহলে হয়ে যাচ্ছে
আদিবেগ ইউ সমান হচ্ছে ভি। আদিবেগ হচ্ছে ইউ এর মানটা দেওয়া আছে হচ্ছে ভি, তাহলে আমরা ভি বসাবো এখানে। আদিবেগটা হচ্ছে এখানে ভি স্কোয়ার মাইনাস 2 × a × s। এখান থেকে কাজ হচ্ছে এটাকে বের করা। তাহলে সেটা যদি করি, এ সমান আসবে হচ্ছে ভি স্কোয়ারটা ওই পাশে পার হয়ে যাবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। ঠিক আগের মতোই মান, কোনো পরিবর্তন নাই, কোনো চেঞ্জ নাই, আগেরটাই একদম। তাহলে এই মানটা চলো এখন এখানে এর এখানে বসিয়ে দিই। এম আছে, এর এখানে বসালাম হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড 2s, এখানে একটা এস, এদিক থেকে এস আর এস কেটে যাবে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে কে। আর এই হাফ এম ভি স্কোয়ার এটা কিন্তু আমরা বুঝলাম যে এটা কিন্তু থামাতে কৃত কাজের পরিমাণ, যেটা আমাদের সংজ্ঞায় বলছিল। তাহলে সংজ্ঞা দুইটা থেকে যদি আরেকবার ব্যাখ্যা করি, আমরা কিন্তু ফাইনাল অ্যান্সার পেয়ে গেছি, সেটা হচ্ছে গতিশক্তি কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তার মানে বস্তুটাকে থামাতেও ঠিক হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কাজ করতে হয়, আবার কোনো স্থির বস্তুকে গতিশীল করতেও হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কাজ করতে হয়, যদি তার শেষ বেগটা ভি দেওয়া থাকে আর ভর এম হয়। তাহলে আজকের সামারি যেটা, এই দুইটা লাইন খুব ভালো মতো খেয়াল করবা যে গতিশক্তি বলতে আসলে কি বোঝায়, যে দুটা লিখে দিচ্ছি এখানে। কোনো বস্তুকে গতিশীল করতে, গতিশীল বস্তুকে স্থির অবস্থাতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আর একটা ছিল যে স্থির অবস্থাতে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয়। এই দুইটা মানে এই দুইটা কাজের হিসাব করলে কিন্তু আমরা গতিশক্তিটা পাওয়া যাই। তাহলে লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে একটা লাইন এখানে যদি একটু মাথায় রাখি, যে গতিশক্তি কে এটা আসলে একটা বস্তুকে, বস্তুর উপর কর্তৃকৃত কাজ, একটা বস্তুতে মানে যে পরিমাণ কাজ করতে হয়। কোন ক্ষেত্রে? বস্তু যদি স্থির থাকে তাকে গতিশীল করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই গতিশক্তি, অথবা বস্তু যদি গতিশীল থাকে তাকে থামাতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে গতিশক্তি। আর এটা সমান হচ্ছে উভয় ক্ষেত্রেই হাফ এম ভি স্কোয়ার। ওকে, আজকে এখানেই শেষ। এরপরে আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লাই শিখব।